আমার বাবাকে হত্যা করার অপরাধে আমার মা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। সবাই আমাকে এটাই বলেছিল। আমিও এটাই বিশ্বাস করেছিলাম। দীর্ঘ 20 বছর ধরে আমি তাকে তীব্র ঘৃণা করেছি। পুরো 20টা বছর আমি কখনো কাশিমপুর কারাগারে তাকে দেখতে যাইনি। তার পাঠানো কোনো চিঠির উত্তর দেইনি। তাকে আর কোনো দিন মা বলে ডাকিনি। আমার কাছে সে ছিল একজন খুনি, একটা দানব। যে নারী আমার হাসি খুশি পরিবারটাকে ধ্বংস করে দিয়েছিল, যে নারী আমার মাথার উপর থেকে বাবার ছায়া কেড়ে নিয়েছিল। আর আজ দীর্ঘ 20 বছর পর আমি তাকে প্রথমবার দেখতে যাচ্ছিলাম। কারাগারের বিশাল লোহার গেটটা আমার সামনে দাঁড়িয়েছিল, ঠান্ডা, ধূসর, ভীতিকর। আমার হাত দুটো কাঁপছিল। আমি নিজেই জানতাম না আমি কেন এসেছি। হয়তো কৌতূহল থেকে, নয়তো জমে থাকা ক্ষোভ থেকে, অথবা হয়তো গতকাল জেলের বড় বড় কর্মকর্তার সেই ফোন কলটার কারণে, যা কিছুতেই আমার মাথা থেকে সরছিল না। আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। শেষ সময়ে যদি দেখা করতে চান তবে দ্রুত চলে আসুন। দ্রুত শব্দটা আমার কানে বারবার বাজছিল। কারারক্ষীর পিছু পিছু আমি দীর্ঘ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। চারপাশের ভারী লোহার দরজাগুলো খোলার আর বন্ধ হওয়ার শব্দ পুরো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার বুকটা ভারী হয়ে আসছিল। তারপর আমরা একটা জায়গায় এসে থামলাম। রক্ষী ভেতরের একটা ছোট্ট ঘরের দিকে ইশারা করলেন। উনি ভেতরে আছেন। আমি তাকালাম। আর একটা মুহূর্তের জন্য আমি যেন শ্বাস নিতেই ভুলে গেলাম। ভেতরে বসে থাকা নারীটিকে দেখে কোনোভাবেই সেই দানবটার মতো মনে হলো না, যাকে 20 বছর আমি নিজের মনে লালন করেছি। তাকে ভীষণ বৃদ্ধ দেখাচ্ছিল, অসহায়, ভেঙে পড়া এক অবয়ব। তার মাথার চুলগুলো একদম শনকপিলের মতো সাদা হয়ে গেছে। হাত দুটো কাঁপছিল, মুখের চামড়া কুঁচকে গেছে বলি রেখায়। আমার স্মৃতিতে থাকা মায়ের চেয়ে তাকে আজ অনেক বেশি ছোট, অনেক বেশি দুর্বল মনে হচ্ছিল। আমাকে দেখা মাত্রই তার চোখে জল টলমল করে উঠল। আমার মা। কথাটা তার মুখ থেকে জরাজীর্ণ একটা ফিসফিসানির মতো বেরিয়ে এলো। আমার ভেতরে এক ঝটকায় রাগ চড়ে বসলো। এত কিছুর পরেও এত বড় সাহস যে সে আমাকে এই নামে ডাকছে। আমি যেভাবে দাঁড়িয়েছিলাম সেভাবে শক্ত হয়ে রইলাম। এক চুলও নড়লাম না, ঠোঁটে কোনো হাসি ফোটালাম না, কোনো উত্তরও দিলাম না। কয়েক সেকেন্ড আমাদের মাঝে কোনো কথা হলো না। তারপর সে ধীর হাতে তার কয়েদির শাড়ির আঁচলের নিচ থেকে একটা ভাঁজ করা পুরনো ছবি বের করলো। সেটার দিকে তাকালো, একটা বিষণ্ণ হাসি হাসলো। তারপর আমার দিকে তাকালো। তুই একদম তোর বাবার মতো দেখতে হয়েছিস। আমার চোয়াল শক্ত হয়ে গেল। তার নাম মুখে আনবেন না। তার মুখের সেই ম্লান হাসিটুকু মিলিয়ে গেল। স্তব্ধতা, এক টানা যন্ত্রণাদায়ক স্তব্ধতা। তারপর সে মাথা নাড়ল। আচ্ছা, আমি তাকে ঘৃণা করতে চেয়েছিলাম, খুব করে চেয়েছিলাম, কিন্তু কোথাও একটা খটকা লাগছিল। তার আচরণ কোনো খুনির মতো ছিল না। নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো মরিয়া চেষ্টাও তার মধ্যে ছিল না। সে শুধু আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এই একটা মুহূর্তের জন্য সে দীর্ঘ 20টা বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছিল। কারারক্ষী নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন ঘরে শুধু আমরা দুজন, মা আর মেয়ে। মাঝখানে 20 বছরের জমানো ঘৃণার দেয়াল। তুই তো আর কোনোদিন আসিসনি, অবশেষে সে বলল। আমি একটা তিক্ততার হাসি হাসলাম। কেন আসবো? তার দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে কোনো তর্ক করল না, নিজের পক্ষে কোনো সাফাই গাইল না। সে শুধু মাথা নিচু করে মেনে নিল। তুই ঠিকই বলেছিস। তার এই উত্তর আমাকে চরম দ্বিধায় ফেলে দিল। অন্ধকারের চেয়েও বিভ্রান্তি অনেক বেশি বিপজ্জনক। আমি এখানে এসেছিলাম মায়ের রাগ দেখার প্রস্তুতি নিয়ে, বাহানা আর মিথ্যা শোনার মানসিকতা নিয়ে, কিন্তু এই নীরব আত্মসমর্পণের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিক তখনই সে টেবিলের উপর দিয়ে একটা জিনিস আমার দিকে আস্তে করে ঠেলে দিল। একটা ছোট খয়েরি রঙের খাম। এটা কি? এটা নে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। ভেতরে কি আছে? বাসায় নিয়ে যা। তার গলা কেঁপে উঠল।
যখন একা থাকবি তখন এটা খুলে পড়িস। আমি খামটার দিকে তাকিয়ে রইলাম। পুরনো, জীর্ণ, কাল বিলম্বে হলদেটে হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল এটা শত শতবার খোলা হয়েছে আর বন্ধ করা হয়েছে। আমি এটা নিতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ভেতরের একটা অবশক্তি জোর করে আমার হাতটাকে সামনে বাড়িয়ে দিল। আমি ওটা তুলে নিলাম। ঠিক যে মুহূর্তে আমি খামটা ছুঁলাম, আমার মায়ের কাঁধ দুটো যেন হালকা হয়ে গেল। যেন জীবনের মস্ত বড় একটা দায়ভার, যা সে বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছিল, তা আজ শেষ হলো। তারপর সে হাসলো। আজকের মধ্যে প্রথমবার একটা শান্ত অথচ যন্ত্রণাময় হাসি। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেছি যেন আমার মরার আগে তুই অন্তত একবার আসিস। আমার হৃদস্পন্দন যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। কী বলতে চাচ্ছেন আপনি? ঠিক তখনই জেলের ডাক্তার ঘরে ঢুকলেন। তার মুখের অভিব্যক্তি ছিল ভীষণ গম্ভীর, খুবই গম্ভীর। তিনি প্রথমে আমার দিকে তাকালেন, তারপর মায়ের দিকে এবং সবশেষে আবার আমার দিকে। ওনার হাতে আর একদম সময় নেই। আমার মায়ের চোখ দুটো নিচে নেমে গেল। ঘরটা যেন হঠাৎ করে আরও ছোট হয়ে এলো। বাতাস ভারী হয়ে উঠল। আমি তার দিকে তাকালাম, সত্যি ভালো করে তাকালাম। আর 20 বছরের মধ্যে এই প্রথমবার আমি কোনো খুনিকে দেখলাম না, কোনো অপরাধী বা দানবকে দেখলাম না। দেখলাম শুধু একজন ক্লান্ত নিঃস্ব বৃদ্ধাকে। এমন এক নারী যে দুটো দশক 4 দেয়ালের আড়ালে কাটিয়ে দিয়েছে। এমন এক নারী যে 20টা বছর ধরে একটা মেয়ের জন্য অপেক্ষা করেছে, যে মেয়ে কোনো দিন আসেনি। আমি চট করে দাঁড়িয়ে পড়লাম। আমাকে যেতে হবে। মা মাথা নাড়ল। আমি বুঝি। আমি ঘুরে দাঁড়ালাম। আমার হাত দরজার হাতলটা ছুঁল। ঠিক তখনই পেছন থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো, ভীষণ দুর্বল, যেন বাতাসে মিলিয়ে যাবে এমন মৃদু। অবনী। আমি থমকে গেলাম। সে শুকনো ঢোক গিলল এবং তারপর সে এমন কিছু কথা বলল যা আমার চেনা পৃথিবীটাকে এক নিমেষে ওলটপালট করে দিল। যেদিন তোর বাবা মারা যায়, তার গলাটা ভেঙে এলো। সেদিন তাকে আমি খুন করিনি। আমি পাথরের মতো জমে গেলাম। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, একেবারে নিথর। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটার মতো কাঁপতে লাগলো, ধীরে, ভয়ানকভাবে। আমি আস্তে আস্তে পেছনে ঘুরলাম। মায়ের চোখ দুটো স্থির হয়ে আমার দিকেই তাকিয়েছিল। সেই চোখে ছিল তীব্র ভয়, তীব্র যন্ত্রণা, আর 20 বছর ধরে বুকের গভীরে চেপে রাখা একটা ভয়ঙ্কর সত্যের ছায়া। তারপর সে ফিসফিস করে বলল, আমি অন্য কাউকে বাঁচাতে নিজে জেলে এসেছিলাম। আমার পুরো শরীর মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাঁচাতে কাকে? আমি পরবর্তী প্রশ্নটা করার আগে পুরো জেলখানা জুড়ে আচমকা বিপদের সাইরেন তীব্র শব্দে বেজে উঠল। আর আমার মা চোখের পলকে চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়ল। বলিরেখা নামে গল্পের প্রথম পর্ব আমি শোনাচ্ছিলাম আপনাদেরকে। আর এই গল্পের লেখক আমার জানা নেই। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।